বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি স্মরণকালের সর্বনিম্ন। জ্বালানি সংকট সহ অনুকূল পরিবেশ না থাকায় নতুন বিনিয়োগে আগ্রহী নন উদ্যোক্তারা। দীর্ঘ সংকটের পর শিল্পাঞ্চলে কিছুটা বেড়েছে গ্যাসের চাপ, ছুটি শেষে উৎপাদনে ফিরেছে বেশিরভাগ কারখানা। বিশ্বব্যাপী বাড়ছে খাদ্যপণ্যের দাম। মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাহত সরবরাহ, জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত ফসল উৎপাদন। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছে আমি রাবিয়া স্মৃতি। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। জুন শেষে প্রবৃদ্ধি 4.5%-এরও নিচে, যা স্মরণকালের মধ্যে সর্বনিম্ন। সংশ্লিষ্টরা বলছেন যে জ্বালানি সংকট সহ অনুকূল পরিবেশ না থাকায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহী নন, আর খেলাপির ভয়ে ব্যাংকগুলো সেভাবে ঋণ দিচ্ছে না, যার প্রভাব বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে পড়েছে। বিশ্লেষকরা বলছেন যে ব্যবসার পরিবেশের উন্নতি ছাড়া বিনিয়োগ বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। গেল কয়েক বছর ধরে স্থবির বেসরকারি বিনিয়োগ। সংকট আরও ঘনীভূত হয় শেখ হাসিনার পতনের পর। লাপাত্তা হয়ে যান এক শ্রেণীর ব্যবসায়ীরা। আবার গ্যাস বিদ্যুতের সংকটে কারখানা চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে। গতি হারিয়েছে ব্যবসা বাণিজ্য, ফলে ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন বিনিয়োগে আগ্রহ নেই উদ্যোক্তাদের, যার প্রভাব পড়েছে বেসরকারি খাতের ঋণ বিতরণে। একসময় বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে থাকলেও সম্প্রতি তা নেমে এসেছে 5%-এরও নিচে। জুন শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 4.47%, যা 33 বছরের মধ্যে সবচেয়ে কম। ব্যাংকাররা বলছেন নতুন বিনিয়োগ হচ্ছে না, যে কারণে ঋণের চাহিদা নেই। তাছাড়া খেলাপির ভয়ে ঋণ বিতরণে সতর্ক রয়েছে ব্যাংকগুলোও। প্রথম পার্টটা হলো যে ব্যবসায়ীরা নিতে চাচ্ছে না, বিকজ তাদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি নাই, তাদের ইলেকট্রিসিটি নাই, তাদের বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তারা নিয়ে করবে কি? ব্যাংকগুলোও সে কি হয়ে গেছে, টাকা দিতে গেলে 14 বার চিন্তা করতে হচ্ছে, বিকজ আমি টাকা দিলেই এনপিএল হচ্ছে, টাকা দিলেই এনপিএল হচ্ছে, এবং এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে এটা। সুতরাং আপনি খেয়াল করবেন প্রতিটা ব্যাংক ইজ ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দেয়ার লোন ডিসবার্সমেন্ট। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি সংকটে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে অনেক কারখানার উৎপাদন। এমন অবস্থায় নতুন বিনিয়োগের চিন্তা করারও সুযোগ নেই। বিশ্লেষকরাও বলছেন পরিস্থিতির উন্নতি না হলে কেউ নতুন বিনিয়োগের ঝুঁকি নেবে না। আর লোন নিয়ে কি করবে? বিনিয়োগ করার মতো পরিবেশ তো বর্তমানে নাই। যে পরিস্থিতি, যেমন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, তারপরে নানাভাবে আমরা আন্তর্জাতিক বাজারে অর্ডার কম, বিনিয়োগ করা মানেই হচ্ছে তার গ্যাস দরকার। তো সরকার তো অনেক বছর যাবৎ কোনো গ্যাস সংযোগ দিচ্ছে না, অনেক আবেদন পরে আছে, গ্যাস পাচ্ছে না, এবং সরকার গ্যাস দিতে পারবে এরকম কোনো ডিক্লারেশনও নাই। তো ফলে কে বিনিয়োগ করতে যাবে? বাংলাদেশে বিনিয়োগটা তখনই বৃদ্ধি পেতে পারে যখন হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস ইন্ডেক্স যেটা আছে, এটা তুলনামূলকভাবে সহজীকর হবে, এবং আন্তর্জাতিক বাজারে বা দেশসমূহে যারা যুদ্ধে লিপ্ত আছে ওখানে যদি একটি স্থিতিশীল পরিবেশ না অর্জন করা সম্ভব হয়, এখানে সুদের হার কমালেও আমাদের মনে হয় না যে ব্যবসায়ীরা খুব বেশি মাত্রায় এখান থেকে ফান্ডিং করে তারা হচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাবেন। বাংলাদেশ ব্যাংক বলছে বেসরকারি খাতে ঋণ বাড়াতে কাজ করছেন তারা। কমানো হয়েছে নীতি সুধার। এছাড়া বন্ধ কলকারখানা সচল করতে গঠন করা হয়েছে বিশেষ তহবিল। তবে গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা না পেলে বিনিয়োগ বাড়বে না। প্রাইভেট সেক্টরে তারা ক্রেডিট নেওয়ার আগে তারা অন্যান্য যে সকল বিষয়ে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত সেগুলোর ব্যাপারটা আগে সুরাহা করতে চাচ্ছে। ওটা সুরাহা হয়ে গেলে আমরা দেখছি যে সরকার খুবই অ্যাক্টিভ জ্বালানি সংকট নিয়ে করার জন্য। তখন দেখবেন যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটাও একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে। বর্তমানে ব্যাংকিং খাতে পর্যাপ্ত নগদ অর্থ রয়েছে, তাই বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর হলে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি এমনিতেই বাড়বে বলেও আশা বাংলাদেশ ব্যাংকের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
বিদেশ ভ্রমণের প্যাকেজের অর্থ টাকায় সংগ্রহের পাশাপাশি সেবা প্রদানকারীর কাছে সম পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে ট্যুর অপারেটর। বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় বিদেশি ট্যুর অপারেটর, হোটেল অথবা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির সাথে চুক্তিকারী ট্যুর অপারেটররা এই সুবিধাটি পাবেন। নতুন ব্যবস্থায় নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে একজন ভ্রমণকারীর জন্য প্রতি বছরে সর্বোচ্চ $৩,০০০ বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। এই জন্য ট্যুর অপারেটরদের ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে লেনদেনের পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষণ করার তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে নির্ধারিত বার্ষিক সীমা অতিক্রম করা হয়নি এই মর্মে ভ্রমণকারীর অঙ্গীকারনামা থাকতে হবে। তবে $৩,০০০ বেশি অর্থ পাঠানোর সুযোগও রয়েছে। সেক্ষেত্রে প্যাকেজের মূল্য আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্টরা বলছেন যে টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ চালু হওয়ায় গ্রাহকদের জন্য লেনদেন আরও সহজ হবে। একই সঙ্গে এই সিদ্ধান্ত ট্যুর অপারেটিং ব্যবসার প্রাতিষ্ঠানিকীকরণে ভূমিকা রাখবে। 2025 এবং 2026 সালের চুক্তি নবায়নের দাবিতে টিসিবি ভবন ঘেরাও করেছে ডিলাররা। সকালে টিসিবি ভবনের সামনে সারা বাংলাদেশের বৈষম্যের শিকার ডিলাররা উপস্থিত হয়েছেন। এই সময় ডিলাররা 4 দফা দাবি তুলে ধরেছেন। তাদের প্রধান দাবি 25 এবং 26 সালের ডিলারদের চুক্তি নবায়ন। এছাড়া 2025 সালের কালো আইন বাতিল, কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ থাকলে নীতিমালা অনুযায়ী কারণ দর্শানোর সুযোগ এবং আত্মসমর্পণের সুযোগ দেয়া। এছাড়া টিসিবির অভিজ্ঞ এবং সফল ডিলারদের পুনর্নবায়নের নির্দেশনা প্রদানের দাবি জানানো হয়েছে। এ সময় টিসিবি চেয়ারম্যান এবং পরিচালককে অপসারণের দাবি তুলে ধরেছেন সারা দেশ থেকে আসা ডিলাররা। নতুন ডিলার নিয়োগের যে সার্কুলার এবং নীতিমালা তৈরি করেছেন, এটার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা তো পার্মানেন্ট ডিলার, 2 বছর পর পরে আমাদের নবায়ন হওয়ার কথা। আমরা সেপ্টেম্বর না 2 বছরের জন্য আবার আমরা চুক্তি করতে চাই টিসিবির সাথে। আমাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে যেন আমাদের এই সুষ্ঠু নীতিমালা আগেরটা বহাল করে নতুন নীতিমালাটা বাতিল করা হয়। গ্যাস স্বল্পতা এবং সরকারি ছুটি মিলিয়ে 3 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে নারায়ণগঞ্জের শিল্প কারখানার উৎপাদন। সকাল থেকে কর্মস্থলে যোগ দিয়েছেন সেখানে ছুটিতে যাওয়া শ্রমিকেরা। গত 17 থেকে 18 দিন ধরে গ্যাস সংকটের কারণে উৎপাদন হ্রাস পায়। পরে শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে অনেক গার্মেন্টস কর্তৃপক্ষ 5ই আগস্ট সরকারি ছুটির পাশাপাশি বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করে। ফলে শুক্র এবং শনিবার সরকারি বন্ধ থাকায় টানা 4 দিন বন্ধ পায় শ্রমিকেরা। শিল্প উদ্যোক্তারা বলছেন যে দীর্ঘ গ্যাস সংকটের পর সকাল থেকে গ্যাসের প্রেশার কিছুটা বাড়লেও সেটি কাঙ্ক্ষিত মাত্রায় নয়। কয়েকদিনের মধ্যেই পুরো মাত্রায় গ্যাস মিলবে বলে আশা প্রকাশ করেছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমএ। বিশ্বজুড়ে বেড়েই চলেছে খাদ্যপণ্যের দাম। গত জুলাইয়ে আগের মাসের তুলনায় 0.6% বেড়েছে খাদ্যমূল্য। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা জানিয়েছে এই তথ্যটি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সহিংসতায় চরমভাবে ব্যাহত হয়েছে খাদ্য সরবরাহ, জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত ফসল উৎপাদনও। সব মিলিয়ে বিশ্ব এক ভয়াবহ সংকটের কবলে পড়েছে বলে সতর্কবার্তা দিয়েছে FAO। পশ্চিম এশিয়ায় ধান, গম সহ বিভিন্ন দানাদার শস্য ঘরে তোলার উপযুক্ত সময়। তবে এবার তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার কারণে কমে গেছে ফসলের ফলন। তার উপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জেরে কৃষ্ণ সাগর দিয়ে রফতানি বাধাগ্রস্ত। মধ্যপ্রাচ্যে সংঘাতে টালমাটাল আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থা। এশিয়ার এল নিনোর প্রভাবে নষ্ট হচ্ছে ফসল। ইউরোপ জুড়ে চলা তীব্র তাপপ্রবাহ ফেলছে প্রভাব। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ার দেশগুলোতে খাদ্যপণ্যের দাম বেড়েই চলেছে। সবচেয়ে বেশি বেড়েছে গম, চিনি আর ভোজ্য তেলের দাম। গমের দাম বেড়েছে গড়ে প্রায় 6%। পাম থেকে সয়াবিন, ঊর্ধ্বমুখী সব ধরনের ভোজ্য তেলের দাম সূচক গিয়ে ঠেকেছে 4 বছরে সর্বোচ্চে। বিশ্বব্যাপী চিনির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে, প্রায় 5.5%। একদিকে ভয়াবহ গরম ও শুষ্ক আবহাওয়ায় কমেছে আখের ফলন, অন্যদিকে কিছু দেশে ইথানল বানাতে বাড়ছে আখের ব্যবহার। জলবায়ু পরিবর্তন আর যুদ্ধ সংঘাতের ফলে আগামীতে খাদ্যপণ্যের দাম আরও অস্থির হয়ে উঠতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছে FAO।
আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। ঝালকাঠির বিখ্যাত ভাসমান হাট এবং পেয়ারা বাগান সহ বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ডি ক্রিস্টেনসেন। সকালে ভীমরুলি এলাকার ভাসমান হাটে পৌঁছালে মার্কিন এই রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখিয়েছেন রাষ্ট্রদূতকে। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নিয়েছেন। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা এবং আশেপাশের সবুজ শ্যামল পরিবেশ উপভোগ করেছেন তিনি। ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ব্রেন্ট ডি ক্রিস্টেনসেন। পরে বরিশালে ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ, উত্তর করাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত। ভীমরুলির ভাসমান পেয়ারার হাট ভ্রমণ বেশ উপভোগ করলাম। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ আমাকে অভিভূত করেছে। একদিকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর লবণাক্ততার সাথে লড়াই, অন্যদিকে দারিদ্র্য, বিশুদ্ধ পানির সংকট আর সীমিত কর্মসংস্থান। খুলনার উপকূলীয় দাকপ উপজেলার পানখালী গ্রামকে এবার টেকসই উন্নয়নের মডেল গ্রাম এসডিজি ভিলেজ হিসাবে গড়ে তোলা হচ্ছে। আগামীকাল উদ্বোধন করবেন সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘোষণা অনুযায়ী একটি গ্রামকে এমনভাবে গড়ে তোলা হবে যেখানে টেকসই উন্নয়নের সুফল পৌঁছাবে মানুষের দৈনন্দিন জীবনে। তবে প্রশ্ন হচ্ছে, এই উদ্যোগ কি আসলেই বদলে দেবে মানুষের জীবন, নাকি ঘোষণার মধ্যেই সীমিত থাকবে কার্যক্রম? রাফিজা বেগমের বাড়ি খুলনার দাকপ উপজেলার পানখালী গ্রামের মধ্যপাড়ায়। স্বামী বনজীবী, সংসারের হাল ধরতে বাড়িতে বাঁশের শলা দিয়ে কাঁকড়া ধরার চারও তৈরি করেন এই নারী। এসডিজি ভিলেজ কি তা তিনি জানেন না, তবে এলাকার উন্নয়ন হলে তারও উন্নয়ন হবে এমন আশা তার। চলরা ওই ইনকাম ভ্যান আছে তাই চালাই, ওতে আমাকে এই বালি চলে খুব কষ্টে মষ্টে, রাস্তাঘাট ভালো হলে সুবিধা হয়। বটিয়াঘাটা উপজেলা ও দাকপ উপজেলাকে বিভক্ত করেছে ঝপঝপিয়া নদী। এই নদীর পাড়েই পানখালী গ্রাম। জলবদ্ধতা, সুপেয় পানির সংকট, কর্মসংস্থানের অভাব বাসিন্দাদের নিত্য সঙ্গী। উন্নত স্যানিটেশন ব্যবস্থার সাথেও খুব বেশি পরিচিত নয় গ্রামবাসী। সেই গ্রামকেই ঘোষণা করা হচ্ছে এসডিজি মডেল ভিলেজ হিসেবে। প্রায় বাড়ির যোগাযোগ, রাস্তা, বাজারঘাটে আসার কোনো তেমন সুবিধা না। পানির সমস্যা, কারো ট্যাঙ্কি আছে, কারো ট্যাঙ্কি নেই। অনেক লোকের ট্যাঙ্কি নেই, বাথরুম, ভালো বাথরুম নেই। স্কুল ঘাটে যেতে পারে না বাচ্চারা, আমাদের রাস্তায় যে বিভিন্ন ধরনের সমস্যা। উপজেলার তথ্য অনুযায়ী পানখালী গ্রামের লোকসংখ্যা ৪,৩৯৭ জন। ১,০১১টি পরিবার নিয়ে গঠিত এই গ্রামের দারিদ্র্যের হার প্রায় ৭০%। প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের প্রভাব এই অঞ্চলের মানুষের জীবনকে বারবার বদলে দিয়েছে। রাস্তাঘাট উন্নয়ন হবে, বাড়ির উন্নয়ন হবে, আমাদের বাথরুমের লিস্ট নিয়ে গেছে, ট্যাঙ্কির লিস্ট নিয়ে গেছে। আমরা কোন অবস্থায় আছি কি না আছি সরকার এটি জানতে চাইছে। এসডিজি এই মডেল গ্রামের মধ্য দিয়ে আমাদের এই জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং মানুষের কর্মসংস্থান হবে। প্রকল্পটি সফল হলে পানখালীর মডেল অনুসরণ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ গ্রামগুলোকে একইভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এই অঞ্চলের লোক মানে কি ঈদের থেকেও আনন্দ পাচ্ছে যে না, আমরা পানখালীকে এসডিজির আন্ডারে আনতে পারছি এবং সেই উন্নয়নের ধারা অবশ্যই থাকবে এবং প্রতিটা মানুষ ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করছে। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাকপের পানখালী, রাঙ্গামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ও দিনাজপুরের বোচাগঞ্জের নাফানগরকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের যে উদ্দেশ্য এই প্রকল্পের, সেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রামে ইকো ট্যুরিজম এবং ভিলেজ ট্যুরিজম একটা কনসেপ্ট নিয়ে আসছে, এবং আরেকটা যে কনসেপ্ট হচ্ছে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। উন্নয়নের নতুন পরিচয় পেতে যাচ্ছে পানখালী। এখন অপেক্ষা এই নতুন মডেল গ্রামকে শুধু উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি বদলে দেবে উপকূলের মানুষের জীবন। শেখ আল এহসান, যমুনা নিউজ, দাকপ, খুলনা। ৩.৫ মাস পর আবারও প্রাণ ফিরে পাচ্ছে রাঙামাটির কাপ্তাই হ্রদ। সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ শিকার। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলে, আড়তদার এবং ব্যবসায়ীরা। দীর্ঘ বিরতির পর সবার মধ্যেই মাছ ধরার আনন্দ। প্রত্যাশা, নিষেধাজ্ঞার ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। কোথাও চলছে নৌকা মেরামত, কোথাও জাল বুননের শেষ মুহূর্তের ব্যস্ততা।
আড়তগুলোতেও ফিরেছে চাঞ্চল্য। সরকারি নিষেধাজ্ঞার পর মাছ শিকার শুরুর অপেক্ষায় রাঙামাটির কাপ্তাই হ্রদ পাড়ের মানুষ। পুরনো কোলাহল ফিরছে জেলে পল্লী ও মৎস্যঘাটগুলোয়। হ্রদে মাছ শিকারে 3.5 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সোমবার মধ্যরাতে। নতুন মৌসুম শুরুর আগেই শেষ প্রস্তুতি সেরে নিচ্ছেন মৎস্যজীবীরা। দীর্ঘদিন পর আবার জাল ফেলতে পারবেন, তাই উচ্ছ্বসিত তারা। আমরাও খুশি যে ড্রাম কাটতেছে, আমরা দিনমজুরি মতো আমরা কাজ পাচ্ছি। এখন ড্রামের কাজ দিছে, ওগুলো আমরা করতেছি, বউ পোলা বানিয়ে আমরা একটু সুখে শান্তি আছি। ড্রাম কাটতেছি, তারপরে আপনি মাছ ডালার জন্য টপ, এগুলো আমি বানাই। এখানে আমার সাথে আরও 5 মানুষ আছে। কার্প জাতীয় মাছের প্রজনন, পোনা মাছ বৃদ্ধি এবং হ্রদের জীববৈচিত্র্য রক্ষায় গত 24 এপ্রিল থেকে মাছ আহরণ বন্ধ রাখা হয়। পরে পানির স্বল্পতা ও মাছ প্রজননকাল বিবেচনায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে 10 আগস্ট মধ্যরাত পর্যন্ত করা হয়। সংশ্লিষ্টদের আশা, দীর্ঘ এই বিরতির ফলে এবার মাছের উৎপাদন যেমন বাড়বে তেমনি বাড়বে আকার। মাছের সাইজ যদি বড় হয়, জেলারও দাম পাবে, ব্যবসায়ীরও মোটামুটি একটু লাভবান হবে। চাপিলে, রুই, খাতালে এগুলো পড়বে আর কি। এক বছর তো নদীতে মনে হয় অনেক পানি হয়েছে, মাছ পড়বে মনে হয়। আবার মাছ মেরে বাজারজাত করে যেন সবাই সুখী হয়, এই আশা প্রত্যাশায় আছে সবাই। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের কর্মকর্তারাও বলছেন, মাছের প্রাকৃতিক বৃদ্ধি নিশ্চিত হওয়ায় এবার আগের বছরের তুলনায় জেলে ও ব্যবসায়ীরা বেশি লাভবান হওয়ার সুযোগ পাবেন। বিভিন্ন উপকেন্দ্রসমূহ তাদের বিভিন্ন ইকুইপমেন্টগুলো, এগুলো পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো আমাদের চলমান রয়েছে, যাতে করে আমরা সঠিক সময়ে আমরা লেক ওপেনিংয়ের যে কার্যক্রম বা অবতরণের কার্যক্রম সেগুলো আমরা শুরু করতে পারি। কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই হ্রদ নির্ভর প্রায় 26,000 নিবন্ধিত জেলে নিষেধাজ্ঞাকালে সরকারি খাদ্য সহায়তা পান। তবে মাছ আহরণ ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত অনেক শ্রমিক এ সুবিধার বাইরে ছিলেন। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট আছে। আমরা সকাল থেকে কি দেখতে পাচ্ছি, বেশ নিম্নমুখী প্রবণতা দিয়ে কিন্তু সপ্তাহের প্রথম দিনটা শুরু হয়েছে এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে দিনের শেষেও দেখতে পাচ্ছি আজকে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচকগুলো কমেছে এবং সেই সাথে কমেছে সিএসির প্রধান সূচক, সেটিও কিন্তু প্রায় 100 পয়েন্টেরও বেশি কমে গেছে। আজকে ঢাকার শেয়ার বাজার ইন্ডেক্স থেকে যদি দেখি, প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটি কিন্তু আজকে 38 পয়েন্টের মতো টোটাল কমেছে এবং 5,822 পয়েন্টে সূচকটি অবস্থান করছে। অন্য দুটি সূচকও কমেছে। ডিএসএস সূচক সেটিও 6 পয়েন্টের মতো কমে 1174 পয়েন্টে রয়েছে। ডিএস30 সূচক সেটি কিন্তু 2177 পয়েন্টে অবস্থান করছে, 14 পয়েন্টের মতো কমে। আজকে টোটাল ট্রেড করেছে ঢাকার শেয়ার বাজার 964 কোটি 59 লাখ টাকার মতো। এবং আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আজকে সকাল থেকে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন দেখতে পাচ্ছি। আজকে টোটাল কমেছে 286টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, মাত্র 79টি কোম্পানির শেয়ারের দাম দর বৃদ্ধি পেয়েছে, মাত্র 27টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। সেখানে আজকে টপ 20তে আজকে আমরা দেখতে পাচ্ছি শার্প ইন্ডাস্ট্রিজ সকাল থেকে কিন্তু প্রথম অবস্থানে দখল করে রেখেছে এবং টোটাল 40 কোটি 53 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি এবং আজকে সকাল থেকে ট্রেড হয়েছে এই কোম্পানিটি 39 থেকে 42 টাকার মতো, লাস্ট প্রাইস ছিল 42 টাকা 40 পয়সা। বেক্সিমকো আজকে তৃতীয় অবস্থানে আছে টপ 20, 28 কোটি 62 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে এবং এই কোম্পানিটি আজকে এই লাস্ট ট্রেডিং প্রাইস হচ্ছে 24 টাকা 80 পয়সা। এরপর নিটল ইন্স্যুরেন্স, এটি আজকে দিন শেষে তৃতীয় অবস্থানে নেমে এসেছে, লাস্ট ট্রেডিং প্রাইস 86 টাকা 90 পয়সা নিয়ে এবং টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি আজকে দিন শেষে 18 কোটি 89 লাখ টাকার মতো। চট্টগ্রাম শেয়ারবাজার, সেখানেও কিন্তু আজকে যেমনটি বলছিলাম সূচকে কিন্তু পতন দেখতে পাচ্ছি সকাল থেকে এবং সার্বিক সূচক সিএসপি সেটি কিন্তু আজকে 106 পয়েন্টের মতো কমেছে এবং 15,618 পয়েন্টে সূচকটি অবস্থান করছে। সিএসিএস এবং সিএসসি 30 সূচকও কিন্তু যথারীতি কমে গেছে। আজকে টোটাল ট্রেড করেছে ঢাকা চট্টগ্রাম শেয়ারবাজার 31 কোটি 35 লাখ টাকার মতো এবং আজকে সকাল থেকে সিএসসিতে কিন্তু ট্রেড হয়ে গেছে 215টি কোম্পানির। এর মধ্যে এখানেও কিন্তু শেয়ারের দামের পতন হয়েছে, 139টি কোম্পানির শেয়ারের দাম টোটাল কমেছে, এখানে মাত্র 12টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 24টির দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যাচ্ছি। সৌদি আরবের জিজানে আরামকোর একটি শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে অবকাঠামোটির শিল্প নিরাপত্তা এবং অগ্নি নির্বাপন দল। এই ঘটনাটি নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। জানা গেছে, রোববার ভোরে আচমকা আগুন লেগে যায় শোধনাগারটিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে
অনেক মালামাল এখনও মেলেনি, কোনো রকম হতাহতের খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা চালাচ্ছে প্রশাসন। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে শোধনাগারটিতে হামলা করার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থিত শোধনাগারটিতে উৎপাদিত হয় দৈনিক 4 লাখ ব্যারেল জ্বালানি তেল। এর আগে গেল মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার জেরে বন্ধ করা হয়েছিল এই শোধনাগারটি। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।